বিকাল 4:05। একটু আগে মেহরিশকে নিয়ে বাড়িতে ফিরে এসেছেন আমানরা। তখন সে ঘটনাস্থলে মেহরিশ যখন জ্ঞান হারিয়ে আমানের বুকে ঢলে পড়েছিল, সাথে সাথে মেহরিশকে কোলে নিয়ে গাড়িতে চলে এসেছিল তারা। তারপর মেহরিশের মুখে চিঠা দিতেই তার জ্ঞান ফিরে আসে। মেহরিশের অবস্থা দেখে আর কোথাও যায়নি তারা। গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিল। তখনই জ্ঞান ফিরতে প্রথমে মেহরিশের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিল, তা হলো আমি বাড়ি যাব। তাই সাথে সাথে আমান গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে যাত্রা শুরু করে দেয়। এরপর মেহরিশের পুরো রাস্তা কোনো কথা বলেনি, না তো কোনো প্রশ্নের উত্তর দিয়েছে। মেহরিশকে এভাবে চুপচাপ থাকতে দেখে আমান উষ্ণ কণ্ঠে বলে উঠল, জানি তুমি হয়তো ভাইয়ের এসব কাণ্ড দেখে ভয় পেয়েছ, কিন্তু এটা স্বাভাবিক। ভাই আসলে এমনই। ছোটবেলা থেকেই দেখে আসছি ভাইয়ের মুখ থেকে হাত বেশি চলে, কিন্তু বিনা অপরাধে কারো গায়ে কখনো হাত তুলে না ভাই। তার মাঝে আয়না বলে উঠল, হ্যাঁ আমান ভাইয়া ঠিক বলেছে মেহরিশ আপু। লোকটি নিশ্চয় অনেক খারাপ কাজ করেছে, তাই বড় ভাইয়া এভাবে রেগে গিয়েছিল। কিন্তু মেহরিশের যেন তাদের কোনো কথায় বিশ্বাস হচ্ছে না। তাকেও তো মেরেছিল লোকটা, কই সে তো কোনো অন্যায় করেনি। কিন্তু মুখ ফুটে কিছু বলল না মেহরিশ। তা এখন কোনো কথাই যে বলতে ইচ্ছে হচ্ছে না, তাই চুপ হয়ে রইল। বাসায় ফিরে মেহরিশ কাউকে কিছু না বলে দ্রুত নিজের রুমে চলে যায়। মেহরিশের ক্লান্ত মাখা নিস্তব্ধ মুখ দেখে মিন্নাত বেগম তার কারণ জানতে চাইলে উত্তরে বলে উঠল, শরীরটা ভালো লাগছে না মাম্মি, রুমে গিয়ে রেস্ট নিতে চাই। মিন্নাত বেগম আর কথা বাড়ায়নি। মেয়েটা তার এমনই, যখন যা মনে চায় তাই করে সব সময়। সেই দিনের ঘটনার পরে চলে গেছে মাঝখানে একটা দিন, কিন্তু মেহরিশ সে আগের মতোই রয়ে গেছে। শুধু খাবারের সময় গিয়ে খাবার খেয়ে আবার উপরে চলে এসে তার রুমে। মেয়েটা যেন এখানে এসে একটার পর একটা ঝাটকা খেয়েই যাচ্ছে। কবে যে এখান থেকে যাবে নিজের দেশে, সে চিন্তায় শুধু প্রহর গুনছে দিন বা দিন। আজ 12ই সেপ্টেম্বর, এরিনার জন্মদিন। সেই দিনের ঘটনার পর মাঝখানে কেটে গেছে আরও 3টা দিন। সামনের সপ্তাহ এরিনের বিয়ের তারিখ ফিক্সড করা হয়েছে। মাঝে আছে আর 1 সপ্তাহ। ভীষণ ব্যস্ততার সময় পার করছে জলিল সাহেব, কারণ তার উপরে সমস্ত দায়িত্ব দিয়েছে পূর্ব। গতকাল লোকজন এসে তাদের বাড়ি সাজিয়ে দিয়ে গিয়েছে। আজ যেহেতু এরিনার জন্মদিন, তাই ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছে তারা। সাব্বিরদের বাড়ি থেকেও কিছু মানুষ আসবে। এরিনার কিছু ক্লোজ ফ্রেন্ড ও ইনভাইট করেছে সে। এদিকে বিকাল থেকে ড্রেস সিলেক্ট করে একটাও পছন্দ হচ্ছে না এরিনার। একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে, কিন্তু একটাও মনের মতো হচ্ছে না তার। সে চায় আজকে তাকে অনেক সুন্দর লাগুক, এতই সুন্দর যে সাব্বির যেন তার থেকে চোখই সরাতে পারে না। বিয়ের দিন তো সাব্বিরদের বাড়ি থেকে ড্রেস পাঠাবে তারা, তখন তো সেটা পরতে হবে তাকে। কিন্তু আজকে মন মতো ড্রেস পরবে সে, আর তাকে সাহায্য করছে মেহরিশ। মেহরিশকে জোর করেই নিয়ে এসেছিল এরিনা। এরিনার কাণ্ড দেখে মেয়েটা একটা সময় বিরক্ত হয়ে উঠল। সে আগে ভাবতো হয়তো সে এমন দুনিয়াতে যার এরকম স্বভাব আছে, কিন্তু এরিনাকে দেখার পর তার ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে কপাল কুঁচকে মেহরিশে রেগে গিয়ে বলে উঠল, তুমি এখানে বসে বসে পছন্দ করতে থাকো, আমি এখন গেলাম। মেহরিশের রাগ দেখে এরিনার বোনের হাত ধরে টেনে বসালো তার কাছে। পরক্ষণে আদরি বলিতে আওড়ালো, বোন না আমার, রাগ করিস না প্লিজ। আসলে আমি চাই আজকে আমাকে অনেক সুন্দর লাগুক, যেন তো দুলাভাই দেখে ফিদা হয়ে যায়, বুঝেছিস? না বুঝি না, বিয়ে তো হচ্ছেই তোমাদের কয়দিন পর, একসাথে তো থাকবে সব সময়, তাহলে এত ফর্মালিটি করা কি দরকার? সেটা এখন বুঝবি না, যখন প্রেমে পড়বি, কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করবি, তখন বুঝবি বলে গাল টেনে ধরল মেহরিশ এর। পরক্ষণে একটা ড্রেসের ওপর চোখ এলো এরিনার। ড্রেসটা এনে মেহরিশের হাতে দিয়ে বলল, যা এটা ট্রায়াল দিয়ে আসতো, তোকে ড্রেসটাতে খুব সুন্দর লাগবে দেখিস। আপু, এখানে তোমার জন্য ড্রেস নিতে এসেছি আমরা, আমার জন্য না। তো কি হয়েছে আমার বোন, তুই মনে কর
এটা আমার পক্ষ থেকে ছোট একটা গিফট। এখন বেশি কথা না বলে যা বলছি তা কর। মেহরিশও আর কিছু বলল না। ড্রেসটা আসলেই খুব সুন্দর। অনেকক্ষণ ধরে সেও লক্ষ্য করছিল ড্রেসটা। ব্ল্যাক কালারটা তার ভীষণ প্রিয়, আর তার বেশিরভাগ ড্রেসই ব্ল্যাক কালারে। তাকে নাকি এই রঙটা খুব মানায়, সবাই তো এটাই বলে। 5 মিনিট পর মেহরিশ সেই ড্রেসটা পরে ট্রায়াল রুম থেকে বাইরে বেরিয়ে আসলো। মেহরিশকে দেখা মাত্রই এরিনা অস্ফুট সুরে বলে উঠল, মাশাল্লাহ, মনে হচ্ছে এই ড্রেসটা ডিজাইনাররা তোর জন্য বানিয়েছে। হয়েছে, এখন খুশি তো? ভীষণ খুশি, আর তোকে খুব মানিয়েছে এটাতে। কিছু সময় পরই তারা চলে আসে মার্কেট থেকে। এরিনা একটা ব্লু কালারের লং গাউন নিয়েছে। বাড়িতে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায় তাদের। এদিকে অনেকে মেহমান চলে এসেছে ইতিমধ্যে। সাব্বির তো কিছুক্ষণ পরই ফোন দিয়েই যাচ্ছে এরিনাকে, সে রেডি হয়েছে কিনা, তারা রওনা দিবে কিনা, আরও কত শত প্রশ্ন। মেহরিশের খুব টায়ার্ড লাগছে। বাড়িতে ফিরে সে নিজের রুমে চলে যায়। এখন আপাতত একটা লম্বা শাওয়ার নেবে সে। প্রচুর গরম পড়েছে আজকাল। বিদেশের মাটিতে বড় হয় মেহরিশের কাছে বাংলাদেশের এই গরমের আবহাওয়াটা খুব একটা বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। ওয়াশরুম থেকে বের হতেই চোখ পড়ল খাটের ওপর রাখা সেই জামা, সাথে ওড়নাটি। ড্রেসটা গলাটা একটু বড় হয়, তখন ম্যাচিং করে একটা জর্জেটের ওড়না কিনে দিয়েছিল এরিনা তাকে। বেশি সময় নষ্ট করল না মেহরিশ। ড্রেসটা নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল সে। মেহরিশের আবার বার্থডে সেলিব্রেশনটা একটু বেশি পছন্দ। তার বার্থডেতেও খুব জাঁকজমকপূর্ণভাবে করে তার বাবা মা। এবার তো মেহরিশ বলেই রেখেছে তার 18 বছর বার্থডেটা আরও বড় করে করবে সে। আর 2 মাস পরেই তো 18তে পড়বে মেহরিশ। মনে পড়তে হেসে উঠল মেয়েটা। ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়ালো মেহরিশ। না, ড্রেসটাতে তাকে খুব বেশি সুন্দর লাগছে দেখতে। ওড়নাটা গলায় ঝুলিয়ে নিল সে, চুলগুলো দুপাশে ছেড়ে দিল, আর ঠোঁটে নিল নিউড কালারের লিপস্টিক। হালকা মেকআপ করলো সাথে। মেহরিশকে যেন আজ একটা হুপরির মতো লাগছে দেখতে। এদিকে পূর্ব এসেছে একটু আগে। তার আবার এসব জন্মদিন পালন করা একদম পছন্দ নয়, কিন্তু মুখে যত কিছু বলুক না কেন, বোনের জন্মদিন না এসে কি পারা যায়। তাই তো কোনো রকম কাজ সামলিয়ে চলে এসেছে বাড়িতে। পরনে তার সব সময়ের মতো সাদামাটা পাঞ্জাবি, কিন্তু তাতেই যেন লোকটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয়তা লাগে দেখতে। সেই কখন থেকে সবাই বলে যাচ্ছে কেক কাটার জন্য, কিন্তু আশেপাশে কোথায় মেহরিশকে দেখতে না পেয়ে হয়তো তার জন্য অপেক্ষা করছে এরিনা। তাই তো অনেকক্ষণ বলার পরও মেয়েটা কেক কাটছে না। মনে মনে কয়টা গালি দিল মেহরিশকে। এরিনা মেয়েটাকে কি আসবে না নাকি? কেন যে সে আসার সময় সাথে করে নিয়ে আসলো না মেয়েটাকে? তৎক্ষণাৎ চোখ পড়ল সিঁড়ি দিয়ে নামতে থাকা মেহরিশের ওপর। শুধু এরিনা নয়, আশেপাশে থাকা সবাই চোখ পড়ল মেয়েটার ওপর। মেয়েটা এমনিতে মিষ্টি, তার উপরে আজকে হালকা মেকআপে ছোঁয়া যেন মেয়েটার সৌন্দর্যকে আরও বহুগুণ বেরিয়ে গেছে। এদিকে মেহরিশকে এই রূপে দেখে আমান বেচারা তো জান যায় যায় অবস্থা। পূর্ব তখন একপাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছিল। তখনই চোখ গেল মেহরিশের উপর। মেয়েটা হেঁটে আসছে সামনের দিকে। গোল্ডেন কালারের হাই হিলের সাথে ব্ল্যাক কালারের কাজ করা ড্রেস। মেহরিশকে এভাবে হেঁটে আসতে দেখে বুকের হৃদয় স্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। তার কথা বলার ভাষাটাও হয়তো হারিয়ে ফেলেছে। তাই তো ফোনের অপর পাশে থাকা লোকটা তখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। পূর্ব কোনো রেসপন্স না পেয়ে মেয়েটার ওপর দিন দিন সে দুর্বল হয়ে পড়ছে না তো? এই ছোট মেয়েটা তার মনের ওপর দখলদারি করা শুরু করে দেয়নি তো? মেয়েটাকে দেখে তার এমন অনুভূতি হয় কেন? কই, এখানে তো আরও অনেক মেয়ে আছে, তাদের দিকে তো চোখ মেলেও তাকায়নি পূর্ব। তাহলে এই ছোট্ট মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে এতটা ডেসপারেট করে দিচ্ছে দিন দিন? হঠাৎ এসব ভাবনার সমাপ্তি ঘটে যখন তার অপর পাশে ব্যক্তিটি তার কোনো রেসপন্স না পেয়ে ফোন কেটে পুনরায় ফোন করে
সেই শব্দে দ্রুত দৃষ্টি ঘুরে ফোনে ব্যস্ত হয়ে পড়ে সে। কিন্তু মন কি তার এখানে আদৌ আছে? কেক কাটা পালা শেষ। মেহরিশ আসলে এরিনার কেক কেটে ফেলে, আর কেক কাটার সাথে সাথে পূর্ব তখন উপরে চলে যায়। নিচে থাকাকালীন বারবার কয়েক চোখাচোখি হয়েছে মেহরিশের সাথে, কিন্তু মেহরিশ তাকালেও লোকটি দ্রুত চোখ সরিয়ে ফেলত। মেহরিশ ও এত পাত্তা দেয়নি বিষয়টি। এই লোকটা থেকে যত দূরে দূরে থাকা যায় ততই যে মঙ্গল। কিন্তু আমান বেচারা তো মেহরিশের সাথে এক প্রকার আঠার মতো লেগে আছে আজ। মেয়েটা যেখানে যাচ্ছে পিছু পিছু সেও যাচ্ছে। ছেলেটা বোধহয় আজকে পাগল টাগল হয়ে গেছে। সাব্বিরের পরিবারের সবাই চলে গেছে, আছে শুধু সাব্বির আর সিরাম। মেহরিশের রূপের বর্ণনা সবাই করতে পারল না, শুধু সিরাম নামে মেয়েটি। আর কেউ খেয়াল না করলেও সিরাম ঠিকই খেয়াল করেছে পূর্ব দৃষ্টি যে মেহরিশের ওপর নিবদ্ধ ছিল আজ। খেয়াল করবে না কেন? সিরাম তো প্রত্যেকটা মুহূর্তে পূর্বের দিকেই নজর রেখেছিল। গেস্টের জন্য বাড়ির ভিতরে আয়োজন করলেও ছাদের ওপর অনেক সুন্দর করে সাজিয়েছে আমান। আসলে লোকেদের দিয়ে করিয়েছিল আর কি। সে তো শুধু বলেছে কোথায় কি করতে হবে। বাড়ির ভিতরে বড়দের সামনে তো আর ভালো করে মজা করা যায় না, তাই ছাদে সে আয়োজন করেছে। এক পাশে ছেলেরা, আরেক পাশে মেয়েরা। ছেলেদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে তারা, আর তার প্রাইস রেখেছে সাব্বিরের কাছ থেকে। হবু দুলাভাই বলে কথা, তার বইয়ের জন্মদিনে ট্রিট নিবে না তা কি হয়? মেয়েদের জন্য আছে সফট কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। সবাই মিলে ডিসাইড করলো এরিনা আর সাব্বিরকে দিয়ে কাপল ডান্স করাবে। তাই তাদের কথা মতোই এরিনা এবং সাব্বির কাপল ডান্স করছে লাভ মি লাইক ইউ ডু গানে। এরিনা তো প্রথমেই রাজি হতে চায়নি, সবার জোরাজুরিতে বেচারি হার মেনে যায়। মেহরিশ বসে বসে তা দেখছে, তার হাততালি দিচ্ছে। অনুষ্ঠানটা যেহেতু ছাদে করা হয়েছে তাই এখানে বাড়ি বড় আপাতত কেউ উপস্থিত নেই। সাব্বিরের কিছু ফ্রেন্ড, এরিনার কিছু কাজিন আর কয়েকটা মেয়ে বান্ধবী, প্রিন্সের সাথে আমানের কিছু ফ্রেন্ড আছে এখানে। পূর্ব এখানে নেই বলে সবাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, তা না হলে যে তাদের প্ল্যানের 12টা বাজত। এদিকে প্রিন্স তো অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। কানাডা থেকে আসার সময় সে সাথে করে নিয়ে এসেছিল কিছু ওয়াইন এর বোতল, গায়ে হলুদের রাতে খাবে বলে। সেখান থেকে 2টো বোতল এনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। সে এরিনাকে বলেছিল 1 গ্লাস খাওয়ার জন্য প্রিন্স, কিন্তু এরিনা ডিরেক্ট না করে দিয়েছে। তার ভাই যদি এসব জানে তাহলে তার খবর করে ছাড়বে। কী করবে ভেবে অবশেষে সবাই সিদ্ধান্ত নিয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। যা বলার তাই করার কিছুক্ষণ মধ্যে শুরু করে দিল খেলা। এক এক করে সবারটা শেষে বাকি রইল শুধু আমান, প্রিন্স আর মেহরিশ। পরের বার প্রিন্সের দিকে বোতল পড়লে সে ডেয়ার নেয়। এরপর মেহরিশ তাকে ডেয়ার দেয় বাংলা একটা গান গাইতে হবে, যেখানে বেচারা বাংলা বলতে জীবন যা যা অবস্থা সেখানে গাইবে বাংলা গান। আমান তো হেসে কুল পাচ্ছে না, এই গাইবে বাংলা গান। পরবর্তীতে প্রিন্স ইউটিউব সার্চ করে বাংলা গান লিখে, আর তখনই ডিপ জলের কলসি ফুটা কইরা দিমু গানটা আসলো। সবাই প্রথমে কথা ছিল প্রথমে সে গানটা আসবে সেটাই গাইতে হবে তাকে। সবাই তো গান শোনার আগে হাসতে হাসতে শেষ। বেচারা অনেক কষ্টে 1 লাইন গিয়ে যা শুনে ডিপ জলের গানের মাগফেরাত কামনা করলো বাকি সবাই। এরপর বোতল ঘুরে আসে মেহরিশের দিকে। মেহরিশকে জিজ্ঞেস করলো, মেহরিশ ডেয়ার চুজ করে। তখন হঠাৎ করে সিরাম বলে উঠে তাকে 5 গ্লাস ওয়াইন একসাথে খেতে হবে। এতে সবাই দ্বিমত পোষণ করে। বাধা দিলে সিমরান বলে উঠে, এটা আর ওর জন্য এমন কি, আমেরিকায় বড় হয়েছে, এসব তো এদের কাছে নর্মাল। সাব্বির সিরামকে ধমক দেয় সাথে সাথে, কিন্তু মেহরিশ তখন রাজি হয়ে যায় আর মুখে মৃদু হাসি বজায় রেখে বলে, আমেরিকা বড় হয়েছি বলে যে এসব খেতে হবে এমন কোনো কথা নেই। জন্ম আমেরিকা হলেও আমার বাবা মা কিন্তু বাংলাদেশি, আর বাংলাদেশের প্যারেন্টসরা কিন্তু এসব একদমই পছন্দ করে না। তেমন আমার বাবা মা এসব পছন্দ করে না।
তবে একবার জাস্ট বিয়ার খেয়েছিলাম ফ্রেন্ডের বার্থডেতে, কিন্তু আজ যেহেতু ডেয়ার নিয়েছি তাহলে সেটা অবশ্যই পালন করব বলে টেবিলের ওপর রাখা বোতল থেকে পরপর 6 গ্লাস খেয়ে নিল মেহরিশ। মেয়েটা বুঝতেই পারল না যে সে নর্মাল ওয়াইন এর বদলে প্রিন্সের রাখা সেই ওয়াইন খাচ্ছে, যা অন্য সব থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। এরিনা অনেকবার বারণ করেছিল খেতে, কিন্তু এই মেয়েটা যেটা একবার বলে সেটা করে সে দম নেবে, এটা এতদিনে ভালোই বুঝতে পেরেছে এরিনা। এদিকে মেহেরিশের অবস্থা সময়ের সাথে সাথে অবনতির দিকে যেতে দেখে এরিনা মেহেরিশকে নিচে চলে যেতে বলল। মেহেরিশ কাছেও খুবই খারাপ লাগছে, তাই সেও এরিনার কথা মতোই নিচে চলে আসে, কিন্তু নিচে আসার সময় বাধাই আর এক ঝামেলা। আসলে ছাদ থেকে নিচে আসার সময় প্রথমে পূর্ব রুমে অতিক্রম করে মেহরিশের রুমে আসতে হয়। টানা 6 গ্লাস ওয়াইন খাওয়ার ফলে বেচারি মেহরিশের অবস্থা বড়ই নাজেহাল। রাগের বশে খেয়েও নিয়েছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মেয়েটা। কেন যে তখন খেতে গেল কে জানে। এজন্য হয়তো বড়রা বলে রাগের বশে কোনো কাজ করাই ঠিক নয়। নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে ছাদ থেকে নিচে নামতেই হঠাৎই কি যেন মনে করে পূর্ব রুমের দরজার সামনে থেমে যায় মেয়েটা। হঠাৎ তার নেশা ভূত হয়ে যায়, মস্তিষ্কে একটা দুষ্ট বুদ্ধি চাপলো, এই লোকটাকে আজকে ইচ্ছে মতো বকে দিবে সে, আর তার সব পার্সোনাল জিনিসে ছুঁয়ে ছুঁয়ে দিবে, যেগুলো থেকে সব সময় 10 মিটার দূরত্ব থাকতে বলেছিল তাকে। তাই সে প্রথমে দরজা ধাক্কানো শুরু করে দিল। কেন সে সব সময় তার সাথে এমন খারাপ ব্যবহার করে? সবার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে, কিন্তু মেহরিশ তাকে দেখলে কেন লোকটার গা জ্বলে? আজকে তো সে জেনেই যাবে। হ্যাঁ, এদিকে দরজা খুলতে না দেখে একসময় তো জোরে জোরে ধাক্কানো শুরু করে দিল মেয়েটা। বেচারা পূর্ব একটু আগে কেবল ঘুমিয়েছিল, হঠাৎই এভাবে দরজা নক করা তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। রাগে ক্ষোভে বিরক্ত হয়ে বসলো সে। রাগে দাঁতে দাঁত চিবিয়ে মনে মনে বিড়বিড়ালো, কার এত বড় সাহস যে তার দরজায় এভাবে ধাক্কায়? আজকে তো তার শেষ দেখে ছাড়বে সে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজা খুলে দিল পূর্ব। আর দরজা খুলতে তার চোখের সামনে ভেসে আসলো মেহরিশের এগুছালো এলোমেলো চাউনি। মেয়েটা এই সময় তার এখানে কি করছে? আর মেয়েটা এমন এলোমেলো লাগছে কেন দেখতে? মনে মনে হাজারো প্রশ্নরা ডানা মেলে থাকলেও মুখে বলতে পারে না কিছুই। তার চোখে তো এখন মেহরিশকে দেখতে ব্যস্ত। এমন অগোছালো এলোমেলো চেহারা মেহরিশকে তার কাছে বড্ড আবেদনময়ী লাগছে দেখতে। মেয়েটার গাল দুটো ভীষণ লাল হয়ে আছে, যা দেখতে অনেকটা পাকা টমেটোর মতো মনে হচ্ছে তার কাছে। এদিকে মেহরিশ তো পূর্বকে দেখেই হা হয়ে আছে। এই প্রথমবার পূর্বকে সে হাফ হাতা টি শার্টে দেখছে। হাফ হাতা টি শার্ট পরা, দরুন হাতে শক্তপোক্ত মার্সেলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, যা ফুলে ফুলে আছে। কোথায় সে পূর্ব থেকে আজকে হিসাব নিকাশ করতে এসেছিল? বেচারা মেহরিশ পূর্বকে এভাবে দেখে নিজেই হিসাব কষছে। এত হ্যান্ডসাম এই লোকটা। মেহরিশকে কিছু বলতে না দেখে পূর্ব নিজে থেকে ঘোর কাটিয়ে একসময় বলে উঠল, হোয়াট, এত রাতে এভাবে পাগলের মতো দরজা নক করছিলে কেন বেয়াদব? মেহরিশ এবার যেন হুঁশ ফিরে আসলো। আরে হো, সে তো আজকেই লোকটা থেকে হিসাব নিকাশ করতে এসেছে, তাই তৎক্ষণাৎ ঢুলুঢুলু অবস্থায় চোখে চোখ রেখে পূর্বের উদ্দেশ্যে বলে উঠল, এই আপনি আমার সাথে সবসময় এমন ব্যবহার করেন কেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? আমার কি মন নেই? আমার কি খারাপ লাগে না? আর কি বললেন আমি বেয়াদব? আপনি বেয়াদব, আপনার 14 গোষ্ঠী বেয়াদব, খারাপ লোক কোথাকার। মেহরিশ এর মুখে হঠাৎ এমন বুলি শুনে বিস্ময় কিন কর্তব্যবিমুখ পূর্ব। এই মেয়ে বলে কি এসব? মেয়েটা কি আদৌ তার সেন্স আছে? যেখানে মানুষ তার সামনে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়, সেখানে এই বাচ্চা মেয়েটা তাকে খারাপ বলে যাচ্ছে, তাও আবার তারই সামনে। কিছুদিন আগেও তো মেয়েটা তাকে দেখে ভয় পালিয়ে বেরাতো, তাহলে আজ হঠাৎ করে এত সাহস আসলো কোথা থেকে?
তার এসব ভাবনা চিন্তার মধ্যে মেহেরিশ পূর্বকে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল তার রুমের ভিতরে। হতবিহম্ব হয়ে রইল পূর্ব, মেয়েটা করছেটা কি। অন্যদিকে মেহরিশ তো রুমের ভিতর ঢুকে বিস্ময় হয়ে তাকিয়ে আছে চারপাশে। এত বড় রুম, আসলে এই রুমের বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে ভিতরে এত জায়গা আছে। সব কটা স্বাভাবিক রুমের দরজার মতোই পূর্বের রুমের দরজাটাও, কিন্তু ভিতরে অন্যরকম, মানে পুরাই আলাদা। ভিতরে সব কিছু কাচের তৈরি। এসব মেহরিশ যেখানে দাঁড়িয়ে আছে, এটা পূর্বের বেডরুম মনে হলো না মেহরিশের এর কাছে, কারণ বেডরুম তো বেড থাকবে, কিন্তু এখানে তো কিছুই নেই। চারপাশে শুধু কালো রঙের সোফা আর দেওয়ালের সাথে অ্যাটাচড করা বুকশেলফ। রুমের মাঝখানে দুপাশে কাচের দরজা, হয়তো দরজার ওপাশে লোকটার বেডরুম। এত জায়গা লাগে একটা মানুষে থাকার জন্য, নিজে এত জায়গা নিয়ে রেখেছে আর তাদেরকে থাকতে দেয় ছোট একটা রুমে। পূর্বের রুম দেখার পর মেহরিশের কাছে এখন তার নিজের রুমটা ভীষণ ছোট্ট মনে হলো। তাই মনে মনে সে পূর্বকে আরেকটা উপাধি দিয়ে দিল, কিপটা। পরক্ষণে মনে পড়ে সে তো রুম দেখতে নয়, ছুঁতে এসেছে। তাই তৎক্ষণাৎ সে একটা একটা করে আসবাবপত্র ছুঁয়ে ছুঁয়ে দিল আর বিড়বিড় করে পূর্বের দিকে ফিরে বলল, এই যে ছুঁয়ে দিয়েছি। পূর্ব এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা দেখছিল। মেয়েটা যে নিশ্চয় উল্টাপাল্টা কিছু খেয়েছে, এটা এতক্ষণে সে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু এই মেয়েটা এতগুলো পেল কোথায়? আর তার অগোচরে এগুলো এই বাড়িতে আনলো বা কে? আর তার চেয়ে বড় কথা, এই মেয়েটা এখানে এসে করছেটা কি? এদিকে মেহরিশ তো একটার পর একটা জিনিসপত্র ছুঁয়ে যাচ্ছে, যা দেখে এবার ধৈর্যের বাঁধ ভাঙল পূর্ব। দাঁতে দাঁত চিবিয়ে বলল, ইউ ইডিয়েট, তোমাকে এসব খাইয়েছে কে? আর তখন থেকে এসব কি করছো? আরে আপনি না আপনার পার্সোনাল কিছু ধরলে সব সময় বলতেন ডোন্ট টাচ ডোন্ট টাচ, তাই আজকে আমি আপনার সব পার্সোনাল কিছু ছুঁয়ে দিলাম, হিহি। পূর্ব যেন মেহরিশের কাছ থেকে এমন উদ্ভট উত্তর শুনে ভ্যাকাচাকা খেয়ে গেল। একে তো মাঝরাতে এসে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে, তার উপরে উল্টোপাল্টো জিনিস খেয়ে এখন উদ্ভট সব কাণ্ড করে যাচ্ছে। এবার যেন পূর্বের রাগ আর মানতে চাইল না। রাগ কন্ট্রোল করার জন্য হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল পূর্ব। এতবার মুখের স্বাভাবিক ভঙ্গিমা এনে মেহরিশের উদ্দেশ্য করে বলল, মেহে, গো টু ইয়োর রুম রাইট নাও। কথাটা শোনা মাত্রই মেহরিশের হঠাৎ মনে পড়ল, আরে সে তো এই লোকটাকে ছুঁলো না, তাহলে কিভাবে হলো সব পার্সোনাল ছোঁয়া? যেহেতু মেহরিশ একটু দূরে দাঁড়িয়েছিল পূর্ব থেকে, তাই কথাগুলো মনে পড়ার সাথে সাথে দৌড়ে আসতে যাবে, আর তখনই সোফার এক কোণায় লেগে পড়ে যায় মেয়েটা। ব্যথা গুঁড়িয়ে ওঠে মেহরিশ, পায়ের আঙ্গুল খুব ব্যথা পেয়েছে। সে পা চেপে ধরে কান্না করতে শুরু করে মেয়েটা, আর তার সাথে সাথে বলে, আপনি একটা খারাপ লোক, অসভ্য, বেয়াদব। আপনাকে ছুঁতে চেয়েছি দেখে এভাবে আমাকে ফেলে দিবেন, কিপটা কোথাকার। বলেই আরও কান্না শুরু করে দিল মেয়েটা। বেচারা পূর্ব তো একটার পর একটা ঝাটকা খেয়ে যাচ্ছে তখন থেকে। সাহস কত বড় মেয়েটার, পূর্বকে এসে এসব কথা বলে। আর শেষ পর্যন্ত কিনা কিপটা, হোয়াট দ্যাট। সে কিনা মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, তাকে কিনা বলে কিপ না। এবার আর যেন পূর্ব নিজের রাগকে দমন করে রাখতে ব্যর্থ হলো। মেহরিশকে এক হাতে ধরে টেনে তুলে তার গলা বরাবর দিল কষি এক থাপ্পড়। বেচারা মেহরিশ এমনিতেই নেশা ভূত হয়ে আছে, তার উপরে আবার পূর্ব এমন থাপ্পড় ভারটা তার সামলে উঠতে পারল না। দাঁড়ানো থাকা অবস্থায় গিয়ে ছুঁড়ে পড়ল সাথে থাকা সোফার উপর। এত জোরে থাপ্পড় খেয়ে বেচারি তো অবস্থা বড্ড নাজেহাল। থাপ্পড় দেওয়া গালে হাত চেপে ধরে চিৎকার করে কান্না করা শুরু করে দিল মেয়েটা। আর পূর্ব মেহরিশের এমন জোরে কান্নার শব্দ শোনা মাত্রই সাথে সাথে পূর্ব তার রুমের দরজা বন্ধ করে দিল। এতক্ষণ পূর্ব দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছিল বিধায় দরজাটা খোলাই ছিল, কিন্তু এখন যদি বাড়ির মানুষ এত রাতে তার রুমে একটা মেয়ে চিৎকার শুনে, তা ব্যাপারটা যে খারাপভাবে নিবে। সবাই কথাটা ভেবে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করল পূর্ব।
তার কান্নার শব্দ যেন রুমের বাইরে না যায়, তাই দরজা বন্ধ করে দিয়েছে সে। এদিকে মেহরিশ তো কান্না করেই যাচ্ছে অনবরত। পূর্ব এবার আবারও মেহরিশকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চিপিয়ে বল, এই চুপ, একদম চুপ। উল্টোপাল্টা জিনিস খেয়েছো, সাথে আবার এখানে এসে সিনক্রেট করছো। বেদব মেয়ে কোথাকার, একদম কান্না করবা না, না হলে আরও থাপ্পড় পড়বে গালে। পূর্ব কথাটা যেন মেহরিশ এবার বুঝতে পারলো। বেচারা ভয়ে চুপচাপ হয়ে গেল তৎক্ষণাৎ, কিন্তু ডুকরে ডুকরে কেঁদেই যাচ্ছে। মেহরিশকে থামতে না দেখে পূর্ব আবারও বলে উঠল, এখন নিজের রুমে যাও ফার্স্ট। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। আমাকে আপনি আবার মেরেছেন না, তাই আজ থেকে আমি এখানেই থাকবো, এখানে ঘুমাবো আমি, বলে আবারও ডুকরে কেঁদে উঠল মেয়েটা। পূর্ব বেচারা এখনও স্থির দাঁড়িয়ে। সে এখনও বোঝার চেষ্টা করছে এই মেয়েটা কি আসলে মাথায় কোনো সমস্যা আছে কি না, নাকি তার থাপ্পড় খেয়ে মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। উফ, কী করবে এখন সে? মেয়েটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিবে, নাকি মেয়েটাকে এখানে রেখে সে নিজের বেডরুমে চলে যাবে? তার যে এখন প্রচুর বিরক্ত লাগছে সব। পরক্ষণে কি মনে করে যেন নিজের বেডরুমের উদ্দেশ্যে কাচের দরজা ঠেলে ভিতরে চলে গেল। এখানে থাকলে হয়তো আবার কখনো না জানি রেগে গিয়ে মেহরিশের গায়ে হাত তুলে বসে। তার থেকে বেটার মেয়েটা যত ইচ্ছা এখানে বসে কান্নাকাটি করুক, একসময় নিজেই চলে যাবে এই ভেবে পূর্ব চলে গেল তার বেডরুমে। 20 মিনিট হতে চলো পূর্ব বেডরুমে এসেছে, কিন্তু পূর্ব চোখে নেই কোনো ঘুম। এপাশ ওপাশ করলো কতক্ষণ লাগিয়ে, কিন্তু কোনো কিছুইতে যেন মন বসছে না তার। এদিকে মেহরিশ তো কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, আর সাউন্ড পাবেই বা কী করে? তার প্রতিটা রুমই তো সাউন্ড প্রুফ। মেয়েটা কি এখনও কান্না করে যাচ্ছে নাকি চলে গেল? উফ না, একবার সে দেখে আসুক। মেয়েটা চলে গেলে নিশ্চিন্তে তখন একটা ঘুম দিতে পারবে। মনে এমন ভাবনাতে সে বেড থেকে উঠে বসলো। এতবার পা বাড়ালো তার বস।